গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প উড়ালপঙ্খী। আজকে দ্বিতীয় পর্ব। মুহিবের বাবা শামসুদ্দিন সাহেব পল্লবীতে থাকেন। 2 কামরার ঘর, পেছনে বারান্দা আছে, টিনের ছাপড়া দিয়ে বারান্দা ঢাকা। সেখানে রান্নার ব্যবস্থা, গ্যাসের কারবার নেই, রাত্রে হয় কেরোসিনের চুলায়। সেটা শামসুদ্দিন সাহেবের জন্য কোনো ব্যাপার না। তিনি একা মানুষ, বিশাল বাড়ি দিয়ে তিনি কি করবেন? তার দরকার ঘুমানোর জন্য একটা জায়গা, মাথার উপর ফ্যান। তিনি গরম একেবারেই সহ্য করতে পারেন না, শীতের সময়ও ফ্যান ছেড়ে রাখতে হয়। তার জন্য সবচেয়ে সুবিধা হতো যদি 1 কামরার একটা ঘর হতো। ঘরের এক কোণায় রান্নার ব্যবস্থা থাকবে, টুক করে পানি গরম করে 1 কাপ চা খেয়ে ফেলা, 1 মুঠো চাল 1 মুঠো ডাল দিয়ে খিচুড়ি, রান্নার শেষ পর্যায়ে চায়ের চামচে 1 চামচ ঘি, ব্যাস ফুরিয়ে গেল। 1 কামরার একটা ঘরই তার জন্য যথেষ্ট ছিল। এখন যে বাড়িতে আছেন সেটাও খারাপ না, ফ্ল্যাট বাড়ি না, আলাদা বাড়ি, মাথার উপর টিনের ছাদ। রাতে টিনের চালে যখন বৃষ্টি হয় অদ্ভুত লাগে। জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারলে খারাপ হতো না, সেটা সম্ভব হচ্ছে না। বাড়ি ছেড়ে দিতে হবে। খুপড়ে খুপড়ে টিনের বাড়ি সব উঠে যাচ্ছে। বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে, লিফট থাকবে, আলাদা জেনারেটর থাকবে। সব ভাড়াটেদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বাড়ি ছাড়ার শেষ সময় পার হয়ে গেছে, বেশিরভাগই চলে গেছে। শামসুদ্দিন সাহেব যেতে পারেননি, তিনি বাড়ি খুঁজে পাচ্ছেন না। বৃদ্ধদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। বাড়িওয়ালা চোখ বড় বড় করে বলে, একা থাকবেন? আপনার ফ্যামিলি মেম্বাররা কোথায়? তারা ঢাকায়, তাদের সাথে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না বলে আমি আলাদা থাকি। অ্যাডজাস্টমেন্ট হয় না কেন? শামসুদ্দিন সাহেব ধাঁধায় পড়ে যান। কি জবাব দেবেন বুঝতে পারেন না। অ্যাডজাস্টমেন্ট কেন হয় না এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলাপ করার কিছুই নেই। ব্যাপারটা পুরোপুরি ব্যাখ্যা না করলে বাড়ি পাওয়াও যাবে না। বাড়িওয়ালাকে সন্তুষ্ট করতে হবে। আপনি করেন কি? মানে আপনার সোর্স অফ ইনকাম কি? কোচিং সেন্টারে পড়াই। কি পড়ান? ইংরেজি পড়াই। আমি একটা বেসরকারি কলেজের ইংরেজি শিক্ষক ছিলাম, রিটায়ার্ড করেছি। আপনি যে একা থাকবেন, অসুখ বিসুখ হলে আপনাকে দেখবে কে? মেজাজ খারাপ করার মতো প্রশ্ন। আমাকে কে দেখবে সেটা আমার ব্যাপার। তোমার মাসের ভাড়া পেলেই তো হলো। বাড়িওয়ালাকে এ ধরনের কথা বলা যায় না। বাড়ি ভাড়া নেবার আগে বাড়িওয়ালার মন জুগিয়ে কথা বলতে হয়। স্রোতের পাঙ্গাস হতে হয়। স্রোত যেদিকে পাঙ্গাস মাছ সেদিকে। বাড়িওয়ালা স্রোত, ভাড়াটে পাঙ্গাস। শামসুদ্দিন সাহেব যথেষ্টই ঝামেলায় পড়েছেন। কেউ তাকে বাড়ি ভাড়া দেবে এরকম মনেও হচ্ছে না। শেষ পর্যন্ত হয়তো সস্তা ধরনের কোনো হোটেলে মাসকাবারি বন্দোবস্ত করা যেতে হবে। এটাও খারাপ না। হোটেলে থাকা মানে লোকজনের মধ্যে থাকা, বয় বাবুর্চির আনাগোনার মধ্যে থাকা। কোথাও টেলিফোনের দরকার পড়ল, ম্যানেজারের অফিস থেকে টেলিফোন। শরীরও এখন ভালো যাচ্ছে না। কথা নেই বার্তা নেই, হুট করে রাত দুপুরে 102 থেকে 3 ডিগ্রি জ্বর। এ ধরনের পরিস্থিতিতে বয়কে খবর দিলে মাথায় এসে পানি ঢালবে। 5-10 টাকা বকশিস ধরিয়ে দিলেই হলো। তিনি হোটেলের খোঁজ এখনো শুরু করেননি। রোজই ভাবেন আগামীকাল থেকে শুরু হবে। ইত্তেফাক পত্রিকায় 600 টাকা খরচ করে একটা বিজ্ঞাপন দিয়েছেন। তাতে কিছু হয় কি না সেটা দেখে জোরে সোরে হোটেলের ঘর খোঁজা শুরু করবেন। ইত্তেফাকের বিজ্ঞাপনটা এরকম: লজিং চাই, ইংরেজি ভাষা এবং সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষক, থাকা খাওয়ার বিনিময়ে লজিং চাই। এখনো কোনো জবাব আসেনি। ঢাকা শহরের লোকজন ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর ব্যাপারে আগ্রহী, তবে ঘরে টিচার রাখতে আগ্রহী না। ঘরে লজিং রাখার ব্যাপারে মনে হয় ঢাকা শহরের লোকজন ভুলে গেছে। লজিং শব্দটা এসেছে লজ থেকে। তাড়াতাড়ি একটা কোনো লজিং এর ব্যবস্থা হলে ভালো হয়, কারণ কোচিং সেন্টারের কিছু সমস্যা হয়েছে। কোচিং সেন্টারের মালিক চ্যাংরা এক ছেলে মাসখানেক আগে তাকে ডেকে নিয়ে মুখ কুচকে বলল, শামসুদ্দিন সাহেব, আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন? এখন তো আপনাকে দেখে মনে হয় মাদ্রাসার শিক্ষক। ছাত্রদের পড়াবেন ইংরেজি, গ্যাটআপে স্মার্টনেস থাকবে। মুখ ভর্তি যদি মাওলানার মতো দাড়ি থাকে তাহলে চলবে কিভাবে? আজ দাড়ি রেখেছেন, পরশু থেকে ধরবেন লম্বা আচকান, তারপর চোখে সুরমা দেবেন, কয়েকদিন পরে মাথায় বেতের গুলটুপি।
ভাই, আমরা তো ব্যবসা করতে এসেছি, আমাদের সরষা থাকতে হবে না? শামসুদ্দিন বললেন, জি থাকতে হবে। ব্যক্তিগতভাবে আপনি যত ইচ্ছা ধর্মকর্ম করেন, আমার কোনো সমস্যা নেই। আমি নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ২ বছর আগে উমরা হজ করে এসেছি। বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি? কিছু না বুঝেই শামসুদ্দিন সাহেব বললেন, জি বুঝতে পারছি। আপনার বয়সও হয়েছে, আপনি লোডও ঠিক মতো নিতে পারছেন না। আমার দরকার এনার্জেটিক লোক, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আপনার টিচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি শুনেছি আপনি ভালো শিক্ষক, কিন্তু বয়সের ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে আপনাকে। শামসুদ্দিন সাহেব বেশ কয়েকবার মাথা নেড়ে বলেছেন, জি জি। এসব লক্ষণ ভালো লক্ষণ না। তার ধারণা তিনি যে কোনো একদিন শুনবেন তার চাকরি শেষ, তখন ভালো ঝামেলায় পড়তে হবে। কী ঝামেলা সেসব নিয়ে আগে ভাগে চিন্তা করতে ভালো লাগে না। রাতে ঘুম ভেঙে গেলে তিনি খুব চেষ্টা করেন সমস্যা নিয়ে চিন্তা না করতে। খুবই আশ্চর্যের কথা, তিনি এ ব্যাপারে সফল। ঘন্টার পর ঘন্টা তিনি জেগে থাকেন, মাথায় কোনো চিন্তা নেই, ফাঁকা মাথা। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শুনছেন। অক্সফোর্ড ডিকশনারিতে লজ শব্দ সম্পর্কে বলা হয়েছে, a small house in a country where people stay when they want to take part in some types of outdoor sports. গতরাতে শামসুদ্দিন সাহেবের ঘুম ভালো হয়নি। শরীর খুবই খারাপ লাগছিল বলে ৯টা বাজার আগেই শুয়ে পড়েছিলেন। রাত ১১টার দিকে ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম আসে না, মাথায় যন্ত্রণা, বমি বমি ভাব, শরীরে ব্যথা, বিছানায় শুয়ে আরাম পাচ্ছেন না। কাত হয়ে শুলে মনে হয় চিত হয়ে থাকলে ভালো লাগতো, চিত হয়ে থাকলে মনে হয় আগে যেভাবে শুয়েছিল সেটাই ভালো ছিল। কপালে হাত দিয়ে কোনো জ্বর টের পাওয়া যাচ্ছে না। তারপরেও কৌতূহলবশত থার্মোমিটার দিয়ে জ্বর দেখলেন, ১০২ এর সামান্য বেশি। শিশু এবং বৃদ্ধদের জন্য ১০২ খুব বেশি জ্বর না। ১০৩-এর উপর উঠলে মাথায় পানি ঢালার চিন্তা করতে হয়। তার জ্বর যদি আরও বাড়ে, তাহলে বাথরুমে ঢুকে কল ছেড়ে বসে থাকলেই হবে। মানুষের সকল অবস্থার জন্য তৈরি থাকতে হয়, এ ধরনের উচ্চ শ্রেণীর ভাব চিন্তা করে তিনি সময় কাটাতে লাগলেন। মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছে, তখন মনে হচ্ছে তিনি মহিষের গাড়িতে শুয়ে আছেন। গাড়ি একবার এদিকে হেলে যাচ্ছে, আর একবার ওদিকে হেঁটছে। মহিষের গায়ে বোটকা গন্ধ তখন নাকে লাগছে। শেষ রাতে জ্বর আরও বাড়ল। থার্মোমিটারে পারদ ৩-এর ঘর ছাড়িয়ে কিছু দূরে উঠে গেল। তিনি বুঝতে পারছেন তার উচিত বাথরুমে ঢুকে কল ছেড়ে দেয়া, কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো শারীরিক জোরও তিনি পাচ্ছেন না। তিনি জেগে আছেন। জাগ্রত অবস্থাতেই তার মনে হচ্ছে মহিষের গাড়িতে শুকনো খড়ের বিছানায় তিনি শুয়ে আছেন। খানাখন্দে পরে গাড়ি ঝাঁকাচ্ছে, তিনি সারা শরীরে সেই ঝাঁকুনি অনুভব করছেন। সকাল ১১টার দিকে মুহিব তার বাবাকে দেখতে এলো। বাড়ির চারপাশে পানি থই থই করছে, আর একটু পানি বাড়লেই ঘরে পানি ঢুকবে। পানি ভেঙে ঘরে ঢুকতে গিয়ে প্যান্ট জুতা কাদায় মাখামাখি। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, বাথরুমে ঢুকে সাবান ডলা দিয়ে পা ধুয়ে ফেল, তাকের উপর সাবান আছে, ভেজা প্যান্ট খুলে একটা লুঙ্গি পরে নে, আমার ধোয়া লুঙ্গি আছে। মুহিব বলল, বাবা তোমার শরীর খারাপ? রাতে সামান্য জ্বরের মতো এসেছিল, এখন শরীর ফিট, হালকা ফুরফুরে লাগছে। কিছুক্ষণ আগে তার খুবই খারাপ লাগছিল, বিছানা থেকে নামতে ইচ্ছে করছিল না। ছেলেকে দেখার পর থেকে সত্যি সত্যি ভালো লাগছে। মাথায় চাপ দিয়ে যে যন্ত্রণাটা বসেছিল সেটাও নেই। শরীরে এখন সত্যি সত্যি ফুরফুরে ভাব চলে এসেছে। ছেলের সঙ্গে মুখোমুখি বসে গল্প করবেন ভাবতেই ভালো লাগছে। ভালো লাগাটা এত তীব্র যে বুকে সামান্য ব্যথা বোধ হচ্ছে। তার এই ছেলেটা মাঝে মধ্যে তাকে দেখতে আসে, সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলে। ছেলেটা যখন আসে তখন তার মনে হয় বেঁচে থাকা যথেষ্টই আনন্দের ব্যাপার, এবং তার নিজের জীবনে কোনো সমস্যা নেই। কোনো একটা কাজে সংসারের বাইরে বাস করছেন, কাজ শেষ হলেই সংসারে ফিরবেন। মুহিব, নাস্তা খেয়ে এসেছিস? মুহিব বাথরুম থেকে বলল, হুম। চা খাবি? চা বানাবো? হুম। বাড়ির সব খবর ভালো তো?
হুম। শামসুদ্দিন সাহেব হেসে ফেললেন। হু হু করে কথা বলা মুহিবের শৈশবের অভ্যাস। 1-1.5 বছর বয়সে বাচ্চারা কথা বলা শেখে। একবার বলা শুরু করলে অতি দ্রুত লম্বা লম্বা বাক্য তৈরি করা শুরু করে। মুহিবের বেলায় উল্টোটা হয়েছিল। 1.5 বছর বয়স পর্যন্ত সে শুধু হু বলতো, আর কিছুই বলছে না, শুধুই হু। কেমন আছো গো বাবা? হুম। পানি খাবে? হুম। নাম কি তোমার? হুম। হরে শোনা, হু ছাড়া তুমি কি আর কিছু বলতে পারো না? হুম। শামসুদ্দিন তার ছেলের নাম দিয়েছিলেন হু বাবা। শৈশবের অনেক অভ্যাসের মতো হু বলা অভ্যাস মহিবের বেলায় স্থায়ী হয়নি। তবে শামসুদ্দিন লক্ষ্য করেছেন, মুহিব যখন অন্যমনস্ক থাকে তখন তার হু বলার অভ্যাস ফিরে আসে। তখন যে প্রশ্নই করেন মুহিব জবাব দেয় হু দিয়ে। মুহিব, তোর চাকরি বাকরি কিছু হয়েছে? মুহিব জবাব দিল না। শামসুদ্দিন বাথরুম থেকে পানি ঢালার শব্দ পেলেন। তার মন সামান্য খারাপ হলো। ছেলেকে এই প্রশ্ন করা ঠিক হয়নি। চাকরি পেলে সে নিজেই এসে হাসি মুখে বলতো, বেচারার সমস্যার সমাধান কিছু হচ্ছে না। এই সময় সমস্যার কথা মনে করে দেয়া অন্যায় একটা কাজ। তিনি সব সময় ভাবেন এই কাজ কখনো করবেন না। চাকরির কথা জিজ্ঞেস করে ছেলেকে লজ্জা দেবেন না, অথচ প্রতিবারই প্রশ্নটা করেন। মুহিব বাথরুম থেকে বের হয়েছে। সে যে শুধু হাত মুখ ধুয়েছে তা না, মাথায়ও পানি দিয়েছে। চুল বেয়ে পানি পড়ছে। শামসুদ্দিন ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বলল, কাছে আয়, মাথা মুছিয়ে দেই। মুহিব আপত্তি করল না, বাবার কাছে এগিয়ে গেল। শামসুদ্দিন নিচু গলায় বললেন, চাকরি হচ্ছে কি হচ্ছে না হে নিয়ে চিন্তা করে মাথা খারাপ করবি না। যখন হবার হবে, ভাগ্যে যা থাকার তাই হয়। মুহিব বলল, তুমি কি নতুন বাড়ি খুঁজে পেয়েছ? এই বাড়ি ছেড়ে দিতে হবে না? শামসুদ্দিন সাহেব আবারও খানিকটা মন খারাপ হলো। ছেলে তাকে নিয়ে দুশ্চিন্তা করছে। বেচারা নিজের ঝামেলারই কোনো পারাপার নেই, তাকে ভাবতে হচ্ছে অন্যের ঝামেলা নিয়ে। শামসুদ্দিন সাহেব মিথ্যে করে বললেন, এখনো খোঁজা শুরু করি নাই। তাছাড়া লোকজনের বলা আছে, খুঁজতেও হবে না। তাছাড়া আমি একা মানুষ, আমারও কিছু লাগবে না। একা মানুষের জন্য কিছু লাগে না, কথায় আছে না, ভোজনং যত্রত্যং শয়নং হট্ট মসজিদ। মুহিব বলল, কথাটা হবে হট্ট মন্দির, তুমি মসজিদ বলছো কেন? এখানে মন্দির পাবো কোথায়? আর যদি পায়ও, ওরা কি মন্দিরে আমাকে ঘুমাতে দেবে? তুমি কি আজকাল ধর্মকর্ম করছো? দাড়ি দেখে বলছিস? ফজর আর মাগরিবের নামাজটা পড়ার চেষ্টা করি। মুহিব হঠাৎ বলে বসল, বাবা, তুমি কি খুব কষ্টে আছো? কথাটা মুহিব খুব স্বাভাবিকভাবে বলল, কিন্তু শামসুদ্দিনের চোখে সঙ্গে সঙ্গে পানি চলে এলো। গলা ভারী হয়ে গেল। তিনি অবহেলার একটা ভাব চোখে মুখে এনে বললেন, কষ্টে আছি তোকে কে বলল? সুখে আছি বুঝলি। সংসারের টেনশন মাথায় নাই। রাতে যখন ইচ্ছে শুয়ে পড়লাম, আবার ইচ্ছে করলে সারা রাত বসে কাটালাম। কারো কিচ্ছু বলার নেই। ফ্রিডমের আনন্দের কাছে সব আনন্দ তুচ্ছ। এই বিষয়ে কোলরিজের একটা বিখ্যাত বাক্য আছে, মনে পড়লেই তোকে বলবো। আজকাল স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে রে। মুহিব ফট করে বলে বসল, বাবা, যমুনা মেয়েটা কোথায়, যার জন্য তুমি আমাদের সবাইকে ফেলে রেখে চলে এলে? যে মেয়ের জন্য তুমি এতটা করলে, সে তোমাকে এই অবস্থায় রেখে চলে গেল কেন? শামসুদ্দিন খুবই বিব্রত বোধ করছেন। ছোটবেলায় মুহিবের অভ্যাস ছিল বাবার বুকের উপর শুয়ে ঘুমানো। সেই ছেলে এখন কঠিন প্রশ্ন করছে। মুহিব বলল, তোমার জবাব দিতে ইচ্ছে না হলে জবাব দিও না। চা বানাও, চা খাই। শামসুদ্দিন চা বানালেন। ঘরে দুধ নেই, লিকার চা। তিনি ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, আদা চা বানিয়ে দিলাম, খেয়ে দেখ, শরীর ঝরঝরে হয়ে যাবে। কুরআন শরীফে আদার রেফারেন্স আছে, এটা জানিস? না। আল্লাপাক বলেছেন, বেহেশতে তোমাকে দেয়া হবে আদা মিশ্রিত পানীয়। আল্লাপাক আদা চায়ের কথাই বলেছেন কিনা কে জানে। বাবা, তোমার শরীর কি খুবই খারাপ করেছে? চোখ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, শরীরে মনে হয় পানি এসেছে। বুড়ো বয়সে শরীরে পানি তো আসবেই। আমার তো তাও কম এসেছে।
অনেকের এমন পানি আসে যে শরীরে জোয়ার ভাটা হয়। মুহিব তাকিয়ে আছে। শামসুদ্দিন সাহেব হেসেই যাচ্ছেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তোর বন্ধু বান্ধবরা কেমন আছে রে? কোন বন্ধুরা? ওই যে কিছু বেকার বন্ধুরা ক্লাবের মতো কি যেন করছিস। ক্লাবটা কিছু না, মাঝে মাঝে একসঙ্গে বসা হয়। ওরা আছে কেমন? ভালো। একজনকে নিয়ে এসেছিলে, শফিক নাম? জি। শফিক ভালো আছে? জি ভালো আছে। অসাধারণ ছেলে, এমন ছেলে আমি আমার জীবনে দেখিনি। কোন অর্থে ভালো ছেলে? সব অর্থে। তাকে একবার কথায় কথায় বলেছিলাম ঢাকা শহরে ভালো ঘি পাওয়া যায় না, সবই ভেজাল। সে বলল, চাচাজি আমি শেরপুর থেকে আসল সরে ভাজা ঘি এনে দেব। এ ধরনের কথার কথা তো সবাই বলে, কজন আর মনে রাখে। শফিক কিন্তু ঠিকই মনে রেখেছে। 1 কেজি ঘি এনে দিয়েছে, যেমন ঘ্রাণ, খেতেও তেমন সুস্বাদু। এখনো আছে, 1 চামচ খাবি? শুধু শুধু ঘি খাবো কেন? শুধু শুধু ঘি খাওয়া যায়, মাঝে মাঝে শরীর ভালো থাকে না, রান্নাবান্না করতে ইচ্ছে করে না। আমি কি করি, 2 চামচ ঘি আর 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি। দেব তোকে 1 চামচ? লবণে ছিটে দিয়ে খেয়ে দেখ, অবশ্যই ভালো লাগবে। দেব? মুহিব বলল, দাও। মুহিব ঘণ্টাখানেক সময় কাটিয়ে ঘর থেকে বের হলো। শামসুদ্দিন সাহেব ছেলেকে এগিয়ে দিতে গেলেন, নিজে রিকশা ঠিক করলেন, দরদাম করে ভাড়া কমিয়ে ভাড়া ঠিক করে দিলেন। রিকশা যখন চলতে শুরু করলো তখন হঠাৎ বললেন, মুহিব দাঁড়া, তোর সঙ্গে রিকশা করে কিছু দূর যাই। এ জানি ভাই রিকশা। আমার খারাপ লাগে না হাওয়া খেতে খেতে যাওয়া, শহরের বিষাক্ত হাওয়া, এটাই যা সমস্যা। রিকশা চলছে। শামসুদ্দিন ছেলের পাশে বসে আছেন। এক সময় ইতস্তত করে বললেন, তোর কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে রে? মুহিব বলল, না। শামসুদ্দিন সাহেব বললেন, যদি অভ্যাস থাকে তাহলে আমাকে লজ্জা করিস না। একটা বয়সের পর পুত্র হলো মিত্র বাদাচারেং, অর্থাৎ মিত্র। তোর বন্ধুরা তোর কাছে যেমন, আমিও সেরকম, বুঝতে পারছিস? হুম। তোর বন্ধু শফিকের সঙ্গে কি তোর আজ দেখা হবে? হুম। দেখা হলে অবশ্যই বলবি তার দেয়া ঘি আমি খুব আরাম করে খেয়েছি, বলতে পারবি না? হুম। শফিকের মতো ছেলে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের কথা। হুম। আসলে বন্ধু পাওয়াই ভাগ্যের ব্যাপার। বন্ধুত্বের বিষয়ে কবি ইয়েটস এর কিছু লেখা লাইন আছে, অসাধারণ। Think where man's glory most begins and ends, and say, my glory was I had such friends. লাইনটা সুন্দর না? হুম। মুখস্থ করে ফেল। মুখস্থ করে ফেললে সময় আর সময় বলতে পারবি। আরেকবার বলি, Think where man's glory most begins and ends, and say, my glory was I had such friend. মিরপুর 2 নম্বরের 4তলা ফ্ল্যাট বাড়ির ডান দিকের বারান্দায় D4, দরজার পাশে টবে কামিনী ফুলের বড় একটা গাছ। শফিক গত 1 সপ্তাহ ধরে বাস করছে। ফ্ল্যাটের মালিক শফিকের মেজো মামা আব্দুল গফুর। তিনি সপরিবারে আজমির শরীফ গিয়েছেন খাজা বাবার দোয়া নিতে। বিয়ের 15 বছর পরেও ছেলে মেয়ে হচ্ছে না। খাজা বাবার দরবার শরীফ থেকে স্বামী স্ত্রী হাতে সুতা বেঁধে আসবেন। সুতা বাঁধার পর ইন্ডিয়াতে ঘুরবেন, তাজমহল দেখবেন। তাদের 1 মাসের পরিকল্পনা। শফিকের দায়িত্ব হলো সে 1 মাস বাড়ির দেখাশোনা করবে। কামিনী ফুলের গাছে পানি দেবে। ভেতরের বারান্দার টবে 5টা গোলাপ গাছ লাগানো হয়েছে। গোলাপ গাছে কলি দেখা দিলেই কাঁচি দিয়ে কলি কেটে ফেলবে, এতে নাকি পরবর্তীতে ফুল অনেক বড় হবে। আব্দুল গফুর সাহেব শফিকের হাতে বসার ঘর এবং রান্নাঘরের চাবি দিয়ে গেছেন, বাকি ঘরগুলো তালাবদ্ধ করে গেছেন। শফিককে তিনি হাত খরচ হিসেবে 1000 টাকাও দিয়ে গেছেন। শফিক খুবই বিব্রত গলায় বলছে, ছিছি মামা, টাকা দিতে হবে কেন? অসম্ভব, তুমি টাকা রাখো তো। শফিকের মামা বলছেন, বেকার মানুষ, তোর টাকা লাগবে না, পকেট খরচ হিসেবে রেখে দে। আর শোন, 24 ঘন্টা বাড়িতে থাকতে হবে তা না, রাতে গিয়ে শুধু ঘুমালেই হবে। সোফাতে শুয়ে থাকবি, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে মশা ধরবে না। মশার কয়েল জ্বালাবি না, নতুন কার্পেট কিনেছি, কার্পেট পুড়ে টুরে যেতে পারে।
মশা কামড়ে খেয়ে ফেললেও আমি মশার কয়েল ধরাবো না, কয়েলের গন্ধে আমার মাথা ধরে যায়। রান্না করে ঢুকে রান্না বান্নার চেষ্টা করবি না আবার, বেসিন নোংরা করে রাখবি, তোর মামি আবার ডাক টাক করবে। আমি খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকবো, তুমি মোটেই চিন্তা করবে না। বন্ধুবান্ধব জমি আড্ডা দিস না কিন্তু। আরে না, রাত 8টা 8:30টার দিকে ঠুক করে বাড়িতে ঢুকবো, ভোরবেলা বের হয়ে আসবো। বন্ধুবান্ধবকে এ বাসার খবরই দেব না। সিগারেট খেয়ে তারা যেখানে সেখানে ছাই ফেলবে, দরকারটা কি? বের হয়ে আসার সময় ভালো করে তালা দিবি। তালা লাগাবার পর ভালো মতো টেনে দেখে দেখবি ঠিক মতো লাগানো হলো কি না। অবশ্যই। ফুল গাছে পানি ঠিকঠাক মতো দিবি। গোলাপ গাছগুলোতে একদিন একদিন পর পর, কামিনী গাছে রোজ দিতে হবে। হাঁস মেরে যাচ্ছি, তোর জন্য দোয়া করব। খাজা বাবার কাছ থেকে খালি হাতে কেউ ফিরবে না। দেখবি বছর না ঘুরতে চাকরি হবে ইনশাল্লাহ। 2-3 গজ সুতা নিয়ে এসো, নিজে পরবো, বন্ধু বান্ধবদেরকে দেব। প্রথম দিনেই সন্ধ্যার পর থেকে শফিকের বন্ধু বান্ধবরা জড়ো হতে শুরু করলো। শফিক মাত্র 2জনকে খবর দিয়েছিল, সেই 2জন বাকিদেরকে খবর দিয়েছে। রাত 9টার মধ্যে শফিকের 8 বন্ধু এসে উপস্থিত হয়ে গেল। বসার ঘর ছোট্ট, 8 জনে আরাম করে বসা সম্ভব না। সোফা বের করে বারান্দায় নিয়ে যাওয়া হলো। এখন কার্পেটের উপর বসে আরাম করে পা ছড়িয়ে বসে আড্ডা দেয়া যায়। শফিক বলল, রাত 11টার মধ্যে আড্ডা শেষ। 11টা বাজার 1 মিনিট পর যেন আমি কাউকে দেখতে না পাই। এটা কোনো অনুরোধ না, আদেশ। আরেকটা কথা, এখানে যতক্ষণ থাকবি ফিসফিস করে কথা বলবি। কথার শব্দ যেন 1-1.5 ফুটের বাইরে না যায়। শফিকের অতি ঘনিষ্ঠ বন্ধু ইয়াকুব বলল, ফিসফিস করে কথা বলতে হবে কেন? এটা ফ্ল্যাট বাড়ি, এখানে হইচই করা যাবে না, ঘটনা ঘটানো যাবে না। ইয়াকুব অবাক হয়ে বলল, এখনো তো কোনো ঘটনা ঘটেনি, তুই রেগে যাচ্ছিস কেন? শফিক বলল, ঘটনা ঘটেনি কিন্তু তোরা ঘটনা ঘটাবি, এজন্য অ্যাডভান্স রেগে যাচ্ছি। ইয়াকুব বলল, জগতের নিয়ম হলো প্রথমে কজ তারপর ইফেক্ট। তোর তো দেখি উল্টা, প্রথমে ইফেক্ট তারপর কজ। ঠিক আছে, এত চেতাচেতির দরকার নেই, আমরা চলে যাই। চলে যা, কাউকে আমি পায়ে ধরে সেধে আনিনি। ইয়াকুব বলল, তুই বরং এক কাজ কর, 3টা সিডাক্সিন ট্যাবলেট খেয়ে ঝিমধরে সোফায় শুয়ে থাক, আমরা আড্ডা দিই। মামা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, আর তার ভয়ে তুই কেঁচুর মতো অধম হয়ে গেলি। তোর সামনে এখন কেঁচু আলেকজান্ডার দ্য গ্রেট। বক্তৃতা দিবি না? আমরা থাকবো না চলে যাব? স্ট্রেইট বল, আঙ্কি বাঙ্কি না। চলে যেতে বলেছি? ভাববাচ্ছে কথা বলবি না, হয় ইয়েস কিংবা নো। তোদের থাকতে ইচ্ছে করলে থাকবি, চলে যেতে ইচ্ছে করলে চলে যাবি। এত কথার দরকার নাই, চলে যাচ্ছি। ঠিক আছে, যা, চলে যা। রাত 11টার সময় দেখা গেল কেউই যায়নি, বরং আরো 2জন এসে যুক্ত হয়েছে। শফিককে সবচেয়ে আনন্দিত মনে হচ্ছে। সে চোখ মুখ বন্ধ করে তার অতি প্রিয় সঙ্গীত গাইছে, আমরা পুতুলওয়ালা পুতুল বেঁচে যাই। শফিকের গানের গলা নেই। কেউ গান গাইলে সে বিরক্ত হয়, কিন্তু নিজে গম্ভীর আবেগে ভুল তালে ভুল সুরে পুতুলওয়ালা গান গায়। তখন কেউ যদি কোরাসে অংশ নেয় সে অত্যন্ত আনন্দিত হয়। তাকে আনন্দ দেওয়ার জন্য অনেকেই তার সঙ্গে গলা মেলালো। বড় একটা কাঁচের গ্লাসে বিশেষ এক ধরনের শরবত বানানো হয়েছে। তার রং ঘন কালো। বিশেষ ধরনের শরবত প্রস্তুতের কাজটা সবসময় করে মহসিন। জিনিসটা বানানো হয় গোপনে, তাতে কি কি মেশানো হয় তাও গোপন। অতি সামান্য জিনিস দিয়েও মহসিন অসামান্য জিনিস বানিয়ে ফেলতে পারে। খেতে স্বাদু হয়, তার চেয়ে বড় কথা অতি অল্পতেই নেশা হয়ে যায়। শরবতের দিকে তাকিয়ে ইয়াকুব বলল, রং দেখে মনে হচ্ছে মারাত্মক হয়েছে। এই ড্রিঙ্কসের নাম দিলাম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শরবত। মহসিন বলল, ঠান্ডা না হলে খেয়ে মজা পাওয়া যাবে না। ঠান্ডা করার ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ শফিকের মামা ফ্রিজ তালাবদ্ধ করে গেছেন। শফিকের নির্দেশে তার মুখ দিয়ে খুঁচিয়ে অতি দ্রুতই ফ্রিজ খুলে ফেলা হলো। জিনিস ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দেয়া হলো। ইয়াকুব বলল, শফিক, তোর মামা এই বাড়িতে এসে আছে রে। শফিক শঙ্কিত গলায় বলল, মামির শোবার ঘরে আছে কেন? এসি ছেড়ে দিয়ে ওই ঘরে সবাই আড্ডা দিতাম। এসি ঘরের সুবিধা হলো হইচই হলেও দরজা জানালা টাইট করে বন্ধ থাকে, শব্দ বাইরে যায় না। শফিক বলল, অসম্ভব,
মামা মামি শুবার ঘর খোলাই যাবে না। মামা যদি টের পায় আমাকে খুন করে ফেলবে। হারুন বলল, নিজের মায়ের আপন ভাই তোকে খুন করে ফেলবে কারণ তুই তার শুবার ঘরে কিছুক্ষণ বসেছিলি? কিছুক্ষণ তো তোরা বসবি না, একবার ঢুকলে ওইখানেই থাকবি। হারুন বলল, খুব ভালো মতো চিন্তা করে দেখ, মহসিন যে শরবত বানিয়েছে ওই শরবত খাবার পর অবশ্যই কিছু হইচই হবে। আশেপাশে ফ্ল্যাটের লোক জানবে, তোর মামার কাছে খবর পৌঁছে যাবে। তার চেয়ে কি এসি ঘরে বসা ভালো না? ওই ঘর তালাবদ্ধ, আমার কাছে চাবি নেই। চাবি নেই? চাবির ব্যবস্থা হবে। ফ্রিজ যেভাবে খুলেছে ওই ঘরের দরজাও সেভাবে খুলে যাবে। চিচিং ফাঁক। শফিক হতাশ গলায় বলল, যা ইচ্ছা কর, আসলে তোদের খবর দেওয়াটাই ভুল হয়েছে। মিস্টেক অব দ্য সেঞ্চুরি। হারুন বলল, ভুল করার জন্যই তো মানুষ হিসেবে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ পাক চাচ্ছেন আমরা ভুল করি, এজন্য আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন। তিনি যদি চাইতেন আমরা শুধু শুদ্ধ করি তাহলে আমাদের ফেরেশতা বানিয়ে পাঠাতেন, আমাদের ভুল করার কোনো উপায় থাকতো না। মহসিন বলল, ফেরেশতারাও তো ভুল করে। শয়তান ফেরেশতা ছিল, সে ভুল করেছে, ভুলে ভালে গন্থম খাইয়েছে, যার ফলে স্বর্গ থেকে পতন। এখন আমরা হা চাকরি করছি। হারুন বলল, শয়তান ফেরেশতা ছিল তোকে কে বলেছে? শয়তান ছিল জিন। মহসিন বলল, শয়তান জিন ছিল এই খবর তোকে কে দিয়েছে? শয়তান এসে তোকে দিয়ে গেছে? সারা জীবন শুনেছি শয়তান ছিল ফেরেশতা, আদমকে সেজদা না করাই সে অভিশপ্ত। আর আজ তুই জিনের থিওরি নিয়ে এসেছিস? 100 টাকা বাজি শয়তান ফেরেশতা। 1000 টাকা বাজি শয়তান ফেরেশতা। 1000 টাকা তোর কাছে আছে রে? তুই 1000 প্রতি কবে থেকে? 1000 টাকা সঙ্গে নাই, তাই বলে 1000 টাকা জোগাড় করতে পারবো না? আমি পথের ফকির। জোগাড় করতে পারলে তো ভালোই। আয়, 1000 টাকা বাজি। অবশ্যই। মহসিন গম্ভীর গলায় বলল, আজ রাতের মধ্যে ফয়সালা হবে। তুই যদি 1000 টাকা দিতে না পারিস তাহলে তুই ন্যাংটা হয়ে 4 তলা থেকে সিঁড়ি বেয়ে 1 তলায় দারোয়ান পর্যন্ত যাবি। দারোয়ানকে ঘুম থেকে ডেকে তুলবি, বলবি হ্যালো মিস্টার, তারপর আবার ফিরে আসবি। মহসিনের হাত কাঁপছে, রেগে গেলে তার হাত কাঁপে। হারুন শান্ত গলায় বলল, ওকে, তুই হারলে তোকেও এই কাজ করতে হবে। তোকে গিয়েও দারোয়ানকে বলতে হবে হ্যালো মিস্টার। বলবো, আমার কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আমি রাজি। আন্ডারওয়্যার পরে দৌড় দিলে হবে না। ন্যাংটা মানে ন্যাংটা, পুরা ন্যাংটা বাবা বুমবাম, ন্যাংটা কুমার। ওকে, ন্যাংটা কুমার। এসি ঘর খোলা হয়েছে, হাই খুলে দিয়ে ঘর ঠান্ডা করে ফেলা হয়েছে। মহসিনের বিশেষ শরবত সবাই 2 কাপ করে খেয়েছে। জিনিসটার স্বাদ টক মিষ্টি। শফিক বলল, টেস্ট তো মারাত্মক হয়েছে রে, এর মধ্যে কি আছে? মহসিন বলল, আছে কি তা দিয়ে দরকার কি? অ্যাকশন হচ্ছে কিনা বল। শফিক বলল, অ্যাকশন হচ্ছে না, খেতে মজা হয়েছে কিন্তু নো অ্যাকশন। খাবার সঙ্গে সঙ্গে তো আর অ্যাকশন হবে না, সময় লাগবে। হারুন খাটে বসে পড়েছে, তার কোলে টেলিফোন। শয়তান ফেরেশতানা জিন, এই সমস্যা সমাধানের জন্য সে নানান জায়গায় চেষ্টা চালাচ্ছে। সে এতই ব্যস্ত যে মহসিনের শরবত খাবার প্রতিও তার আগ্রহ নেই। হারুন বলল, রাতে ডিনারের কোনো ব্যবস্থা আছে রে? শফিক বলল, না না। হারুন বলল, চান্দা তুলে কাউকে পাঠা, নান রুটি আর শিক কাবাব নিয়ে আসুক। পাহাড়ের একটা শিক আর একটা নান। আমার পকেটে 10 টাকা আছে, আমি দিয়ে দিলাম, এ আমার সম্বল। মহসিন বলল, 10 টাকা সম্বল আর তুই 1000 টাকার বাজি ধরেছিস? হারুন বলল, বাজিতে তুই যদি জিতে যাস হয় তোকে 1000 টাকা দেব, আর নয়তো এখান থেকে র্যাংটা হয়ে বাসায় ফিরব। আর রাত 1:10, পুরো দল ঝিমুচ্ছে। শিক কাবাব এবং নান রুটি এসেছে, কেউ কিছু মুখে দেয়নি। শুধু হারুন একাই 5টা শিক এবং 3টা নান রুটি খেয়ে ফেলেছে। শফিকের অবস্থা খুবই খারাপ। সে 5-10 মিনিট করে ঘুমোচ্ছে, আবার জেগে উঠছে। তার চোখ গাঢ় লাল। শয়তান ফেরেশতা না জিন, এই সমস্যার সমাধান হয়ে গেছে। শয়তান জিন।
বাজির শর্ত অনুসারে মহসিন ন্যাংটো হয়ে দারোয়ানের কাছে যেতে এবং ফিরে আসতে রাজি হয়েছে। হারুন দয়া পরবশত হয়ে বলল, যা, মাফ করে দিলাম, ন্যাংটা হওয়ার দরকার নেই। শফিক হুঙ্কার দিয়ে উঠেছে, অবশ্যই দরকার আছে, তার উচিত শিক্ষা দিতে হবে। না জেনে তর্ক করে, না জেনে বাজি ধরে। হারুন বলল, এই কাজটা করলে ফ্ল্যাট বাড়িতে জানাজানি হবে, তোর মামার কানে যাবে, তোরই অসুবিধে। হোক অসুবিধে, আমি কি মামাকে কেয়ার করি? হু ইজ মামা? সাবের চাদর গায়ে দিয়ে কোলবালিশ বগলে নিয়ে শুয়েছিল, তার চোখ বন্ধ। এই দলে তার নাম নীরব ঘাতক। সে কখনোই কোনো কথা বলে না। হঠাৎ হঠাৎ দু একটা এমন কথা বলে যে পুরো দলের মুড বদলে যায়। সাবের চোখ না মেলেই বলল, হু ইজ মে? মে মে মে। বারুদে আগুন পড়ার মতো হলো। সবাই বলা শুরু করলো, মে 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 মে। তারা কিছুক্ষণ মেমে করে, তারপর হু হু করে হাসে, আবারও মেমে করে, আবারও হাসে। রাত 2টার দিকে তাদের হাসি বন্ধ হলো। মহসিনকে পাঠানো হলো বাজির শর্ত পূরণের জন্য। মহসিন নির্বিকার ভঙ্গিতেই কাপড় খুলে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে চলে গেল। রাত 8টা। শফিক বসার ঘরের মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। আজ সারাটা দিন তার ঘুমে ঘুমে কেটেছে। মাঝে কয়েকবার ঘুম ভেঙেছে, তাও অল্প সময়ের জন্য। একবার ঘুম ভাঙল সকাল 11টার দিকে। সে রেস্টুরেন্ট থেকে হাফ প্লেট তেহারি খেয়ে এসেছে, আবার ঘুমিয়ে পড়ল। সেই ঘুম ভাঙল বিকাল 3টায়। রেস্টুরেন্টে গেল, পরোটার গোশত খেয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুমালো। ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। দিল্লি থেকে শফিকের মামা টেলিফোন করেছেন। তার গলা থমথম করছে। শফিক মামার থমথমে গলা অগ্রাহ্য করে আনন্দিত স্বরে বলল, কেমন আছো মামা? বেড়ানো কেমন হচ্ছে? তাজমহল দেখেছ? শফিকের মামা বললেন, বাসায় তুই ছাড়া আর কে কে আছে? শফিক অবাক হয়ে বলল, আমি আছি, আর কে থাকবে? জুতে তোর আমি পিঠের ছাল তুলে ফেলব। শফিক বিস্মিত হবার ভঙ্গি করে বলল, এসব তুমি কি বলছো মামা? ঘটনা কি? চুপ সর, বদমাইশের বদমাইশ। মামা, আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ কি তোমার কাছে কিছু লাগিয়েছে? সারাপ হারামি। কি আশ্চর্য, বলবে তো কি হয়েছে? আমি খবরাখবর নেওয়ার জন্য আর্য সাহেবের বাসায় টেলিফোন করেছি। কি বলেছেন আর্য সাহেব? উল্টাপাল্টা কিছু বলেছেন? মাই গড, মানুষকে বিশ্বাস করা মুশকিল। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল সিঁড়িতে। আমার তো মনে হলো উনি খুবই ভদ্র মানুষ। তুই অস্বীকার করতে চাস বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়িতে মৎস্য বসাসনি? হইচই চেঁচামেচি ড্রাগ খাওয়া খাওয়াই করিসনি? সবাই মিলে ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করিসনি? শফিক মধুর সুরে বলল, মামা, তুমি রাগের মাথায় কি বলছো নিজেই বুঝতে পারছো না। তোমার রাগ কমানোর জন্য স্বীকার করলাম তুমি যা বলছো সবই সত্যি। তারপর আমার একটা কথা শুনবে প্লিজ মামা, প্লিজ। তোর আর কি কথা থাকতে পারে? মামা শোনো, আমার বন্ধুবান্ধব সবাই ভদ্র ঘরের ছেলে, শিক্ষিত ছেলে। এমন একজনও নেই যে এমএ পাশ করেনি। আমাদের সমস্যা একটাই, আমরা কোনো চাকরি পাচ্ছি না। আমরা খুবই মন খারাপ করে থাকি। মাঝে মধ্যে একসঙ্গে হই, চাকরি কোনো লাইন পাওয়া যায় কিনা এই নিয়ে আলাপ আলোচনা করি। আমাদের বয়সী যুবকদের সবাই সন্দেহের চোখে দেখে বলেই কয়েকজন একত্র হলে মনে করে কিছু করছি, ড্রাগ নিচ্ছি বা মদ খাচ্ছি। চুপ চুপ, মিথ্যুক কোথাকার। ঠিক আছে মামা, তর্কের খাতিরে স্বীকার করলাম আমরা খারাপ, খুবই খারাপ। তোমার বাসায় বসে মদ ফদ খাচ্ছিলাম। এখন তুমি বলো মামা, আমরা যত খারাপই হই আমাদের পক্ষে কি ন্যাংটো হয়ে সিঁড়ি বেয়ে উঠানামা করা উচিত? এটা কি কোনো লজিকে পড়ে? আর্য সাহেব মিথ্যা কথা বলেছেন? এই কথাটা উনি কেন বললেন মামা আমি সত্যি জানি না, তবে আমি ওনাকে জিজ্ঞেস করব। তুমি টেলিফোন রেখে দিলে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব। তোকে কিছু জিজ্ঞেস করতে হবে না, তুই এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যা, এক্ষুনি, এই মুহূর্তে। এখন চলে যাব? হ্যাঁ, এখন যাবি। আমি টেলিফোন রাখবো আর তুই বাসার তালা লাগিয়ে বের হবি। মামা, চাবিটা কি আর্য সাহেবকে দিয়ে যাব? হ্যাঁ, দিয়ে যা। আমি ঢাকায় এসে তোর বদমাইশি বের করছি। উল্টোটাও হতে পারে মামা। দেখা যাবে তুমি লজ্জিত হয়ে আমার কাছে গেলে বললে, ভুল হয়েছে, কিছু মনে করিস না, রাগের মাথায় তোকে অনেক আজে বাজে গালি দিয়েছি।
শাট আপ, এক্ষুনি যা, আর্য সাহেবকে চাবি দিয়ে যা। যাচ্ছি মামা। মামা তুমি ভালো থেকো, মামিকে আমার সালাম দিও। কুতুব মিনার দেখে আসতে ভুল করো না, অনেকে তাজমহল থেকে চলে আসে, কুতুব মিনার দেখে না। শফিকের কথা শেষ হবার আগেই তার মামা টেলিফোন রেখে দিলেন। শফিক মুখ ভোঁতা করে বসে রইল। এই মুহূর্তে একটা সিগারেট দরকার, তার সঙ্গে সিগারেট নেই। দোকানে গিয়ে সিগারেট কিনতে ইচ্ছে হচ্ছে না। বন্ধুবান্ধবদের আসার সময় হয়ে গেছে, যে কেউ একজন এলেই সিগারেটের সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু সাবের এবং মহসিন হলে সমস্যার সমাধান হবে না। এই দুইজন সিগারেট খায় না। মুহিব এলেও হবে না, মুহিব সিগারেট খায় না। মুহিব হাবিজাবি কিছুও খায় না। গল্প উপন্যাসের ভালো ছেলে, এদের চেহারা হয় রাজপুত্রের মতো, এদের চরিত্রে কোনো ত্রুটি থাকে না। অত্যন্ত রূপবতী মেয়ের সঙ্গে এদের প্রণয় হয়। এরা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়, এদের চাকরি পেতেও কোনো সমস্যা হয় না। ফর্মুলাতেও মুহিব খুব ভালো মতোই পড়ে। শুধু একটা জায়গায় ফর্মুলা মিলছে না, অনেক ঘোরাঘুরি করেও বেচারা চাকরি পাচ্ছে না। মনে হচ্ছে তাকে সোনারূপার পানি দিয়ে ধোয়াতে হবে। সোনারূপার পানি দিয়ে ধোয়ালে দোষটা কাটা যায়। সাবের, মুহিব, মহসিন, এই তিনজনের যে কেউ এলে তাৎক্ষণিকভাবে সিগারেট পাওয়া যাবে না। সিগারেট কেনার জন্য এদের আবার নিচে পাঠাতে হবে। মারফিজ ল বলছে আজ এরাই প্রথমে আসবে। মারফিজ ল খুবই মজার সূত্র। এই সূত্র বলে, গাদা করে রাখা বইয়ের ভেতর কেউ যদি কোনো একটা বিশেষ বই খোঁজে, তাহলে সেই বইটা থাকবে সবার নিচে। সে যদি বুদ্ধি করে নিচ থেকে বইটা খুঁজতে শুরু করে, তাহলে বইটা থাকবে সবার উপরে। শফিক চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাপাক, তুমি দয়া করে সবার প্রথমে সাবের, মুহিব কিংবা মহসিন, এই তিনজনের একজনকে আমার কাছে পাঠাও গো দয়াময়। তুমি দয়ার সাগর, তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। শফিক এই প্রার্থনা করল কারণ সে দেখেছে আল্লাহর কাছে সে যা চায় তার উল্টোটাই হয়। যেহেতু সাবের, মুহিব কিংবা মহসিনকে চাওয়া হয়েছে, এই তিনজন আসবে না, অন্য যে কেউ আসবে। তাৎক্ষণিকভাবে সিগারেটের সমস্যার সমাধান হবে। আজ শফিকের দোয়া আল্লাহ ঠিকঠাক মতো শুনলেন। সবার প্রথমে মুহিব এসে উপস্থিত হল। মুহিব এই আড্ডার সর্বকনিষ্ঠ সদস্য। শফিক তাকে বিশেষ স্নেহ করে। মুহিব গত 3 দিনের আসরে অনুপস্থিত। আজ তাকে দেখে শফিকের ভালো লাগছে, তবুও সে বিরক্তি চাপাতে পারছে না। শফিক বলল, মুহিব, তুই চট করে নিচে যা তো, আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। টাকা নিয়ে যা, যাবি আর আসবি। মুহিব কিছু বলল না। পলিথিনের ব্যাগে মোড়া 1 প্যাকেট সিগারেট বের করে এগিয়ে দিল। শফিক বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি, সিগারেট ধরেছিস? মুহিব বলল, না, আপনার জন্য এনেছি। সিগারেট এনেছিস কেন? কারণ কি? ভালো খবর আছে? জি। চাকরি পেয়েছিস? জি। অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে আছে? আছে। দেখি কি ব্যাপার। শফিক গভীর মনোযোগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়ল। আনন্দের গলায় বলল, চাকরি তো খুবই ভালো পেয়েছিস। মুহিব চুপ করে রইল। শফিক বলল, আজ আর কাউকে কিছু বলবিস না, সবাই মন খারাপ করবে, চেপে যা। মুহিব হ্যাঁ সূচক মাথা নাড়ল। শফিক বলল, আগামীকাল কোনো এক সময় সবাইকে তোর খবরটা দেব। তুই কিন্তু ওই আড্ডায় আসবি না, বুঝেছিস? তুই তো থাকবি তোর মতো, নতুন বন্ধুবান্ধব তৈরি করবি। বাসা সবাই খুশি? বাসার কাউকে বলিনি। কেন? ইচ্ছে করল না। ইচ্ছে করল না কেন? আচ্ছা থাক, ইচ্ছে না করলে বলতে হবে না। কারো উপর এখন রাগ করবি না, মন দিয়ে চাকরি করবি। মামার টেলিফোন পেয়ে মনটা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। এখন তোর চাকরির খবর শুনে মনের কিছুটা রিপেয়ারিং হয়েছে। হাবিজাবি কিছু খেতে পারলে ফুল রিপেয়ারিং হয়ে যাবে। মুহিব বলল, আজকের হাবিজাবির খরচ আমি দেব। তুই দিলে সবাই সন্দেহ করবে। আমার কাছে টাকা দে। কত দিবি? 1000 টাকা সঙ্গে আছে। দেখি দে টাকাটা। অন্য সবার কাছ থেকে চাঁদা তুলে আজ না হয় কিছু ভালো হাবিজাবি খাই। গতকাল মহসিন এমন এক জিনিস বানিয়ে দিয়েছে যে ঘুমিয়ে কুল পায় না। মনে হয় আফিম টাফিম কিছু মিশিয়েছে। মহসিনের এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। কোনদিন দেখা যাবে সবাই মরে পড়ে আছি। আজ রাতে কি তোকে বাসায় ফিরতে হবে? না ফিরলেও চলে।
তাহলে আজ রাতে থেকে যা। বাসায় যদি দুশ্চিন্তা করে একটা টেলিফোন করে দে। আজ রাত্রে সবাই মিলে হইচই করে কাটাই, কারণ অদ্য শেষ রজনী। শেষ রজনী কেন? এই বাড়িতে শেষ রজনী। মামা গেট আউট করে দিয়েছে। খুব খারাপ ব্যবহারও করেছে, কুৎসিত গালাগালি। আমি আপন ভাগ্নে, সেদিকে খেয়াল নেই। কুত্তার বাচ্চা শহরের বাচ্চা বলে যাচ্ছে। এর ফল মামাকে ভোগ করতে হবে। মামা হোক চাচা হোক, সস্তায় পার পাবে না। আপনি কি করবেন? অনেকগুলো প্ল্যান মাথার ভেতরে আছে। কোন প্ল্যান এক্সিকিউট করব বুঝতে পারছি না। দেখি সবাই আসুক, সবার সঙ্গে আলোচনা করে দেখি। একা একা ডিসিশন নেওয়া ঠিক হবে না। রাত 9:25। এমন কিছু রাত না, কিন্তু আসর জমে গেছে। ঝড় বৃষ্টির কারণে সবাই আগে ভাগে এসে পড়েছে। 2 দফা হাবিজাবি খাওয়া হয়েছে। সবাই উৎফুল্ল এবং সামান্য উত্তেজিত। তবে অন্য দিনের মতো কারো গলায় চড়ছে না। সবাই কথা বলছে নিচু গলায়। আজ আবহাওয়া শীতল, সবার খানিকটা শীত শীত করছে। তারপরও এসি চলছে। ঘর ক্রমে ঠান্ডা হচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু শফিকের মামাকে। ইতিমধ্যে তার নাম হয়েছে আজমির মামা। কি শাস্তি দেয়া যায়? অনেকগুলো প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাব, দামি দামি সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করে দেয়া, এসি, টিভি, ফ্রিজ, মিউজিক সিস্টেম। শফিক এই প্রস্তাবে রাজি হয়নি। সে বলেছে, মামা খুবই কৃপণ মানুষ, এই জিনিসগুলো তার সন্তানের মতো। নিজের কোনো সন্তান নেই বলে এগুলোকে তিনি সন্তানের চেয়ে বেশি স্নেহ করেন। এদের ক্ষতি হলে তিনি হার্ট ফেল করে মারা যাবেন। তাকে শাস্তি দিতে হলে মানসিক স্বাস্থ্যের লাইন ধরতে হবে। তখন প্রস্তাব হলো নীরব ঘাতক সাবিরের প্রস্তাব। গরু ছাগলের রক্ত এনে শুবার ঘরে রক্ত দিয়ে মাখামাখি করে রাখা হোক। মাখামাখি একটা ছুরি রেখে দেয়া হবে। রক্ত শুকিয়ে জমে থাকবে। বিছানার চাদরের রক্ত মাখানো থাকবে। সব থাকবে লণ্ডভণ্ড। ভদকার একটা বোতল ভেঙে চারদিকে কাঁচ ছড়িয়ে রাখা হোক, যাতে এই ঘরে ঢুকে মনে হয় এখানে একটা হত্যাকাণ্ড করা হয়েছে। তখন আজমির মামার বিচি আসল জায়গা ছেড়ে কপালে উঠে যাবে। প্রস্তাব সবার পছন্দ হলো। শুধু মহসিন বলল, আজমির মামা যদি থানা পুলিশ করেন তখন কি হবে? পুলিশ তো আমাদের খোঁজ করবে। শফিক বলল, খোঁজ করলে করবে, আমরা তো কাউকে খুন করিনি। আমাদের সমস্যা কি? 2-1 দিন যদি থানাতে থাকতে হয় থাকলাম। রেজা বলল, রক্ত এনে কখন ফেলা হবে? সাবের বলল, এখন ফেলা হবে। কাল ভোরে তো আমরা চলে যাচ্ছি। আজমির মামার বাসায় আসবো না। রেজা বলল, রক্ত কে আনবে? হারুন বলল, আমি আনবো। আমাদের বাসার কাছে 7 মসজিদ রোডে কসাই আছে, আমার পরিচিত। দুলাভাইয়ের কবুতরের জন্য তার কাছ থেকে প্রায় মাংস ছোবরা কিনি। মাঝে মধ্যে রক্ত কেনা হয়। শফিক বলল, তাহলে দেরি করছিস কেন? চলে যা, পরে দেখা যাবে কসাই চলে গেছে। কসাই চলে গেলে নিউ মার্কেট থেকে নিয়ে আসবো। রক্ত নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। দেখি আমাকে ভর্তি করে 1 গ্লাস হাবিজাবি দাও। গাঁজা থাকলে ভালো হতো। আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে। এর মধ্যে গাঁজার বাতাস পড়লে। শফিক বলল, একজন কেউ গাঁজা নিয়ে আস। আজ একটা বিশেষ দিন। আমাদের মধ্যে একজন চাকরি পেয়েছে। একজন মেম্বার আমরা হারাতে যাচ্ছি। সে উপলক্ষে একই সঙ্গে আনন্দ এবং নিরানন্দ পার্টি। গাঁজা ছাড়া এই পার্টি হবে কিভাবে? হারুন বিস্মিত গলায় বলল, চাকরি কে পেয়েছে? শফিক বলল, চাকরি কে পেয়েছে সেটা আজ আমি বলবো না। হারুন বলল, তুই না তো? শফিক বলল, না না, আমি না। আল্লাহর কসম বল। আল্লাহর কসম বলতে পারবো না, তবে আমি না। হারুন বলল, তোর ভাবভঙ্গি, কথাবার্তার ধরন সবে অন্যরকম লাগছে। আমার তো ধারণা তুই চাকরি পেয়েছিস। শফিক বলল, আমি চাকরি পেয়েছি এটা বলবো না, আবার চাকরি পাইনি এটাও বলবো না। এই বিষয়ে আজ কোনো ডিক্লারেশন দেওয়া হবে না। কথা বলে সবাই সময় নষ্ট করছো কেন? এই ব্যাপারটা বুঝতে পারছি না। রক্ত কই? গাঁজা কই? রাত 11টার ভেতর গরুর রক্ত দিয়ে ঘর মাখামাখি করে ফেলা হলো। রক্তের মধ্যে একটা মাছ কাটা বটি ডুবিয়ে রাখা হলো। ভয়াবহ অবস্থা। মহসিন মিনমিনে গলায় বলল, সর্বনাশ! দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। শরীর ঝিমঝিম করছে। হারুন বলল, বোতল ভেঙে দেওয়ার দরকার নেই, এমনিতেই যথেষ্ট হয়েছে।
জিনিসপত্র বেশি থাকলে ফেক মনে হতে পারে, কোনো কিছু অবাধ্য করতে নেই। ইয়াকুব বলল, একটা ছবি তুলে রাখা দরকার ছিল। জিনিসটা যে এত ইন্টারেস্টিং হবে আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে বাসা থেকে ক্যামেরা নিয়ে আসতাম। আজমির মামার খবর আছে। মামার বিচি যে শুধু কপালে উঠে থেমে যাবে তা না, মাথা ফুরে বের হয়ে যাবে। নীরব ঘাতক সাবির বলল, আমরা শুধু আজমির মামাকে শাস্তি দেওয়ার কথা ভাবছি। আসলে যে লোকটাকে শাস্তি দেওয়া উচিত তার কথা ভাবছি না। মূল অপরাধী শাস্তি পাচ্ছে না। শফিক বলল, কার কথা বলছিস? আর্য সাহেবের কথা বলছি। ওনার কারণেই তো এই অবস্থা। আজ আমরা আশ্রয়হারা, গৃহহারা, আজ আমরা পথহারা পাখি। শফিক বলল, কথা সত্যি, ওনাকে কি শাস্তি দেয়া যায়? সাবির বলল, ওনাকে ডেকে এনে এই ঘরে তুই দেখিয়ে দে, তাতে ওনার খবর হয়ে যাবে। তারপর ওনাকে বলি, ডিয়ার স্যার, আপনি খবর দিয়েছেন আমরা সবাই নাকি ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি। কাজটা তো স্যার ঠিক করেননি, আমরা সামান্য রাগ করেছি। এখন আপনি যদি স্যার দয়া করে একবার শুধু ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, তাহলে আমাদের রাগটা কমে। আমরা আবার রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যাই। সাবিরের কথা শেষ হবার পর দলের সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। নীরবতা ভঙ্গ করে ইয়াকুব বলল, অসাধারণ আইডিয়া, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আইডিয়া। আমার হাতে নোবেল পুরস্কার থাকলে আইডিয়ার জন্য সাবিরকে নোবেল পুরস্কার দিয়ে দিতাম। হারুন বলল, আর্য সাহেবকে এখন কে ডেকে আনবে? ঘন্টা কে বাঁধবে? শফিক বলল, এটা কোনো ব্যাপার না, মুহিব যাবে। মুহিবের রাজপুত্রের মতো চেহারা, সে যা বলে সবাই তা বিশ্বাস করে। মুহিব ওনাকে বলবে যে আমরা তার হাতে বাড়ির চাবিটা দিতে চাই। চাবি দেওয়ার আগে ঘরগুলো খুলে ওনাকে দেখিয়ে বুঝিয়ে দিতে চাই যে সব ঠিক আছে। কিরে মুহিব, তুই গুছিয়ে সুন্দর করে বলতে পারবি না? মুহিব বলল, পারবো। শফিক বলল, মুহিবকে পাঠানোর সবচেয়ে বড় সুবিধা হলো ওর মুখে কোনো হাবিজাবির গন্ধ নেই। আমি নিজেই যেতাম, কিন্তু আমার মুখ থেকে ভক ভক করে হাবিজাবির গন্ধ বের হচ্ছে। মুহিব বলল, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। ইয়াকুব বলল, ঘুমিয়ে পড়লে ঘুম থেকে ডেকে তুলবি। কলিং বেল বাজতেই 18-19 বছরের কিশোরী ধরনের মুখের একটা মেয়ের দরজা খুলে দিল। মুহিবকে দেখে সে খুবই হকচকিয়ে গেল। এই সময়ের মেয়ে এত সহজে হকচকিয়ে যায় না। মুহিব বলল, আসসালামু আলাইকুম। মেয়েটা এতে আরো ঘাবড়ে গেল। মুহিব বলল, আর্য সাহেব কি আছেন? মেয়েটা ক্ষীণ গলায় বলল, বাবা শুয়ে পড়েছেন, এখনো ঘুমাননি। আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। বলে ছুটে বের হয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই বাবাকে নিয়ে উপস্থিত হল। মুহিব বলল, স্যার, আপনি কি একটু উপরে আসবেন? ফ্ল্যাট নাম্বার D4, আব্দুল গফুর সাহেবের ফ্ল্যাট। কি ব্যাপার বলো তো? আমি কিন্তু বাবা তোমাকে চিনতে পারছি না। D4 ফ্ল্যাটের মালিক আব্দুল গফুর সাহেবের ভাগ্নে শফিকের আমি বন্ধু। ও আচ্ছা আচ্ছা। মুহিব বলল, গফুর মামা শফিকের উপর খুব রাগ করেছেন। উনি বলেছেন ঘরগুলো সব দেখিয়ে তারপর যেন আপনার হাতে চাবি দেয়া হয়। বাবা, কোনো দরকার নেই, তুমি চাবিটা আমার কাছে দিয়ে যাও। মামা, গফুর মামা ঘরগুলো দেখে আপনার হাতে চাবি দিতে বলেছেন। উনি খুবই আপসেট। আমার আসলে ওনাকে কিছু জানানো উচিত হয়নি। তোমাকে দেখে এখন তো আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে। আসলে হয়েছে কি, একটা ছেলেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে দেখে আমি নিজেই দেখলাম। সে আমাকে দেখে মুঠি লজ্জা পেল না, খুবই স্বাভাবিক গলায় বলল, হ্যালো মিস্টার। মুহিব ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ও আমার বন্ধু, মহসিন নাম। জুলজিতে MSc পাশ করেছে। অনার্স MSc দ্রুততেই ফার্স্ট ক্লাস পাওয়া। 3 বছর চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না। মনটন খুব খারাপ থাকতো। হঠাৎ খবর এসেছে তার মা মারা গেছে। আমরা তাকে সান্ত্বনা দেবার জন্য এ বাড়িতে নিয়ে এসেছিলাম। খবরটা শোনার পর হঠাৎ কি যেন হলো। বলো কি? খুবই দুঃখজনক ঘটনা, আমার বোঝার ভুল। ভদ্রলোক মেয়ের দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, জ্যোতিমা, দেখ তো কি লজ্জার মধ্যে পড়লাম। মার মৃত্যুতে একটা ছেলে সুখে দুঃখে মাথা হয়ে গেছে, আর আমি কি না। ছি ছি ছি।
জ্যোতি বলল, বাবা, তুমি ওনার সঙ্গে যাও। ওই ভদ্রলোক যদি থাকেন তার কাছে ক্ষমা চাও। অবশ্যই ক্ষমা চাইব। বাবা, তোমার নাম কি? আমার নাম মহিব। চা খাও? জি না, আমি চা খাবো না। চা তো খেতেই হবে। চলো উপরে যাই, সবার সঙ্গে কথা বলে আসি, তারপর না হয় সবার সঙ্গে চা খাবো। মহিব বাবা, শোনো, এ হলো আমার বড় মেয়ে, ডাকনাম জ্যোতি, ভালো নাম শায়লা, খুবই ভালো ছাত্রী। এসএসসিতে ছেলে মেয়েদের মধ্যে 5th হয়েছে, মেয়েদের মধ্যে প্রথম। এর ছোট্ট একটা ইন্টারভিউ বিটিভিতে প্রচার করেছিল। টিভিতে তাকে অবশ্য অনেক বড় বড় লেগেছে, আমি নিজে চিনতে পারিনি। জ্যোতি লজ্জিত গলায় বলল, বাবা চুপ করো তো। ভদ্রলোক মহিবের দিকে তাকিয়ে বললেন, চলো বাবা যাই। আর্য সাহেব আজমির মামার শোবার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তার শরীর কাঁপছে, কপাল ভর্তি ঘাম, কপালের ঘাম নাক বেয়ে টুপ টুপ করে পড়ছে। তিনি ভাঙা গলায় বললেন, এখানে কি হয়েছে? শফিক বলল, তেমন কিছু হয়নি, আমরা কাটাকুটি খেলেছি। তার মানে কি? সবকিছুর মানে কি পরিষ্কার করে বলা যায়? বলা যায় না, বলা উচিত না। আমি কিছু বুঝতে পারছি না। সাবের বলল, বুঝতে না পারারই তো ভালো। এই জগতে যত কম বুঝবেন তত ভালো। বেশি বুঝলে ধরা খেয়ে যাবেন। একজন বেশি বুঝেছিল বলে ধরা খেয়েছে। আমার শোবার ঘরটা নোংরা হয়েছে। আমি যাই। সাবের বলল, অবশ্যই যাবেন। যাবার আগে আমাদের জন্য ছোট্ট একটা কাজ করে দিতে হবে যে। আর্য সাহেব কাঁদো কাঁদো গলায় বললেন, কি কাজ? মফিজ বলল, আমাদের বন্ধু যেমন ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে গিয়েছিল, সেরকম একটা ন্যাংটো দৌড় দেবেন। আপনার পরনের লুঙ্গি, ন্যাংটো হওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না। আর্য সাহেব বললেন, বাবা তুমি কি বলছো? ন্যাংটো হতে যদি লজ্জা লাগে তাহলে তারও ঔষধ আছে। 2 গ্লাস মাল খেয়ে নিন, তারপর দেখবেন লজ্জা শরম কোথায় চলে যাবে। ভদ্রলোক বিড়বিড় করে বললেন, মাল খাবো? মাল? মহসিন এগিয়ে এসে আচমকা টান দিয়ে ভদ্রলোকের লুঙ্গি খুলে ফেলল। তিনি কোনো আপত্তি করলেন না বা চেঁচিয়ে উঠলেন না। অদ্ভুত দৃষ্টিতে সবার দিকে তাকাতে লাগলেন। একবার শুধু বিড়বিড় করে বললেন, জ্যোতি, ও মা জ্যোতি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প উড়ালপঙ্খী এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।